পুলিশ আসলেই হত্যা করে? পুলিশ কি গুলি করে হত্যা করেছিল? কারা হত্যা করেছিল? ওয়েল, পুলিশ গুলি করেছে, এটা সত্য। এটা এটা ডিনাই করার কোনো রাবার scope নেই। বুলেট। আচ্ছা, রাবার বুলেট দিয়েছে বা যেটা গুলি করেছে, এমনকি শেখ হাসিনা ওয়াজেদ যে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে নির্দেশ তো দেওয়াই আছে গুলি করার। bogus। এটা 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 fake, এটা না, fake। শুনেন, এটা শেখ হাসিনার যে নির্দেশ দেওয়ার যে ফোন রেকর্ডটা, সেই রেকর্ডটা শুনছি আমরা। ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে এটা চেক করা হয়েছে। এটা এআই দ্বারা এটাকে নিশ্চিত করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, বিবিসির পক্ষ থেকে বা আল জাজিরা পক্ষ থেকে। কাজে এটাকে ডিনাই করার কোনো স্কোপ না, নেই, শেখ হাসিনা বলেছেন। 2016 এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যে বলতে পারেন, ইন জেনারেল যদি পলিটিক্যাল কনসেপ্ট থেকে আমরা বলি, তাহলে সেটা হতেই পারে, তিনি সেটা বলেছেন। এবং পুলিশ যে হত্যা করেছে সেটা আমি মনে করি সেটা সত্য। কিন্তু এখানে একটা কথা আছে, দেখুন, আপনি যে পুলিশটা সরাসরি আপনার অন গ্রাউন্ড গুলি করেছে, আপনি তাকে দায়ী করবেন না? সে তো তার চাকরির আদেশ পালন করেছে মাত্র। নির্দেশদাতাটাকে আপনি খেয়াল করুন, নির্দেশদাতা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব বা শেখ হাসিনা ওয়াজেদ। আপনি খেয়াল করুন, যে পুলিশ মাঠে গুলি করেছে সে তার চাকরি রক্ষার্থে। নাও ইউ ক্যান মেক দ্য আর্গুমেন্ট যে পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা, আমি শেষ করি, ওই যে ওই আন্দোলন চলাকালে একটা ভিডিও বের হয়েছিল, একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, স্যার আমরা একটাকে গুলি করে মারি, একটা মরে, বাকিটা যায় না। তার মানে হচ্ছে এটা সরাসরি একটা ভিডিও। তার মানে পুলিশ অবশ্যই গুলি করেছে। এটা এর থেকে প্রমাণিত হয় যে পুলিশ গুলি করেছে। কারণ আপনি তো সবগুলা গুলি যে একেবারে ভিডিও রেকর্ডিং পাবেন এটা তো সম্ভব নাও হতে পারে। মানে এটা ডিনাই করাটা আমার মনে হয় না যে বিবেচকের কাজ হবে যে পুলিশ গুলি করে নাই, পুলিশ গুলি করেছে। আমি শেষ করি, পুলিশ এটা বার্গেনিং করতে পারে যে আমি তো আমার চাকরি রক্ষার জন্য আমি করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে, আমি আদেশিত হইয়া আমি গুলি চালিয়েছি। এবং 2 নম্বর হচ্ছে, যখন কোনো গ্রাউন্ডে কোনো ধরনের ক্রাউড, আপনি যখন বাঁশি দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে বা জল কামান দিয়ে বা গরম পানি দিয়ে আপনি যখন এটাকে নিবৃত্ত করতে না পারেন, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট হোয়াট ইউ নিড টু ডু, ইউ শুড শুট। এটা তো আপনার চাকরিতেও আছে। এখন প্রশ্নটা হচ্ছে, সেটা আবার বডিতে না, পায়ের নিচে করতে হবে। আপনি হাঁটুর নিচে দিয়ে করতে হবে যাতে কারো মৃত্যু না হয়। এখন রিয়ালিটি ইজ হোয়াটস দ্য রিয়ালিটি ইজ রিফ্লেক্টিং রিয়ালিটি। বাস্তব হচ্ছে কি, অনেক সময় আপনি লক্ষ লক্ষ মানুষ যেখানে থাকবে, আপনি ওইভাবে হয়তো বা গুলিটা করতেও পারবেন না। কি তার মানে হচ্ছে এটা পুলিশের প্রফেশনালিজমের অভাব। আচ্ছা, আমি আমাদের বিরতি যাওয়ার আগে 1 মিনিটে, মনি ভাই, আপনি জানেন যে আদালতে ইতিমধ্যে পুলিশের সাবেক প্রধান তিনি রাজসাক্ষী হয়েছেন। তার আগে আপনার ওই বিষয়টা একটু বলে দিন সংক্ষেপে, আমাদের বেশ কিছু বিষয় আছে আলোচনা। দেখুন, আপনি এই জিনিসটা ডিনাই করতে পারবেন না, মানুষগুলা যে নিহত হয়েছে এটা তো সত্য, এবং সেই গুলির মাধ্যমেই কিন্তু মানুষগুলার মৃত্যু হয়েছে। কাজেই এই ক্ষেত্রে কেউ না কেউ নির্দেশদাতা, এবং শেখ হাসিনার যে অডিও রেকর্ডটাও পাওয়া গিয়েছে, তা কাজেই এই হত্যাকাণ্ডকে স্বীকার করতে হবে। কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কে, এটা অবশ্যই আদালত এবং পুলিশ তদন্তের মাধ্যমে বের করবে। আমাদের এই জিনিসটাই থাকতে হবে, কারণ মানুষগুলো তো মারা গেছে, এটা তো সত্য, এই 1500 মানুষ মারা গেছে। ঠিক আছে, আসি আপনার কথা প্রসঙ্গে, যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন যে 1/11 মতো পরিস্থিতি হতে পারে, তিনি শঙ্কা প্রকাশ করেছেন। দেখুন, তার এই শঙ্কা প্রকাশের যথেষ্ট গ্রাউন্ডস আছে। যেমন আপনি দেখুন, সংস্কারের কথা বলে একটু আগে আমি যেটা বলছিলাম যে একের পর আজকে যদি 12 মাস পরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর কনক্লুসিভ রিমার্ক অ্যাবাউট দ্য রিফর্ম, হোয়াট রিফর্ম ইউ গেট টিল ডেট অ্যান্ড হোয়াট উই গেট নাও, আপনি এখন পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু কনক্লুসিভ কোনো মানে সিদ্ধান্ত আসে নাই। তারপরে হচ্ছে এই আইনগুলো যে প্রস্তাব করা হচ্ছে, এই প্রস্তাবের ভিত্তিতেই কি এই সংসদটা হবে, নাকি এই সংসদ হবে বা সবগুলো আইন আগের মতোই হবে, নির্বাচিত সরকার এসে এটাকে আইনে পরিণত করবে, সংসদে পাশ করে, এগুলো এখনো কিছুই ক্লিয়ার হয়নি। নির্বাচন আছে সরকারের ঘোষিত সময় অনুযায়ী, যেটা তারা বলেছে 5 মাস আছে। দ্বিতীয়ত হচ্ছে, সংস্কার কমিশনই এখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কোনো পক্ষের, এই যে একটু আগে আমি বললাম যে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্তটা তাদের দেওয়াটা ঠিক হয়নি। তারা, আমি মনে করি, they can stay neutral, they can say this is not our function, the political party will decide which side they will take, রাইট? দ্যাটস ভেরি ক্লিয়ার। এবং তারা নিরপেক্ষ থাকা উচিত। আমি মনে করি, আমার অপিনিয়ন হচ্ছে, আমার অ্যানালাইসিসটা আবার আমি বলছি যে তারা এক পক্ষে গিয়ে বলাটা ঠিক হয়নি যে পিআর পদ্ধতিতে হবে, যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আপনি যাচ্ছেন কাদের দিকে, সব ছোট এদের, আপনি এনসিপি বলুন আর জামাত বলুন, 2 দল মিলেও তো 15% হবে না ভোট।
আপনি খেয়াল করুন 15% হচ্ছে না। পিআরের পক্ষে জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেওয়ার কারণে কি মির্জা ফখরুল আশঙ্কা করছেন যে No, ওরা it's নেবে not না? only one reason. It's not only one reason. Second thing হচ্ছে আপনি দেখেন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা মানে রিয়াকশন দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে গোপালগঞ্জে যে অ্যাকশনটা তারা নিয়েছেন, তারা বলছেন যে ওইখানে নিরাপত্তা দেওয়ার জন্য এটা করছে। একটু আগে আমার মনিভাই যেটা বলছিলেন এই বিষয়টাতে, দেখুন এন্ড অফ দ্য ডে আপনি প্রথম বলতে পারেন যে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা ওই জায়গায় রিপোর্ট দেওয়া উচিত ছিল যে ওই জায়গায় গেলে বিশৃঙ্খলা হতে পারে, এবং তারা সেটা জেনেছেন। জানার পরেও তারা ওই জায়গায় সেনাবাহিনী নিয়েছেন। সেনাবাহিনী জীবন রক্ষার জন্য যে অ্যাকশনে গিয়েছে, আমি মনে করি এটা ঠিক আছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, তিনি যেটা বলছেন যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কি কোনো জায়গায় রাজনৈতিক দলের সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য কার সেনাবাহিনী জীবন গেছে কিনা? আমি বলছি না, আপনি বলছেন যে মানে জীবন রক্ষার জন্য তারা এই অ্যাকশনটা নিয়েছে, তাহলে তো এখানে 5-5টা জীবন চলে গেল, কিভাবে তারা জীবন রক্ষা করলো এখানে? না, কোথায় জীবন রক্ষা করলো? এগুলা শুনেন না, জীবন রক্ষার জন্য 5-5টা জীবন তো চলে গেল না, এই যে এটা তো সত্য। আমি সেটাই বলতেছি, আমাকে শেষ করতে দিন এই জন্য। তাহলে যখন তারা গোয়েন্দা রিপোর্ট পেল যে ওই জায়গায় বিশৃঙ্খলা হতে পারে, তাহলে তাদের উচিত ছিল আগের দিনই ওই জায়গায় সভাটাকে স্থগিত করে দেওয়া বা 144 জারি করে দেওয়া। আপনি খেয়াল করুন, এইটা তারা করতে ব্যর্থ হয়েছে। তারা এমনকি যারা ওই এটা তো জায়গায় সরকার করবে। পদযাত্রা করতে গিয়েছে তারাও কিন্তু অনেকটা উস্কিয়ে দিয়েছে। তাদের স্বাভাবিক কর্মসূচিকে পরিবর্তন করে তারা নাম দিয়েছিল মার্চ ফর গোপালগঞ্জ, এবং একটা সকাল থেকে একটা রিউমার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে তারা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল তারা ভেঙে দিতে পারে। তো ইন দ্যাট কেস সেনাবাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে, উপস্থিত থেকেছে, বিশৃঙ্খলা এড়াতে তারা এক পর্যায়ে গুলি করেছে। এটা ছাড়া তো আসলে বিকল্পও নেই, আপনি শুধু দোষ দিলে হবে না। কিন্তু এর পরবর্তীতে গোপালগঞ্জে যে জিনিসগুলো হচ্ছে, আমরা দেখলাম যে মামলা করা হয়েছে সেই আগের শেখ হাসিনার শাসনামলের মতোই, অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মামলা। আমি দেখলাম সেদিন কত 4800 মানুষ, কেন 5000 মানুষকে আসামি করা হয়েছে এবং গণহারে গ্রেফতার করা হচ্ছে। শুনেন, মানবাধিকার অবশ্যই গোপালগঞ্জের মানুষের যেমন আছে, সারা দেশের মানুষের আছে। এই মানবাধিকারকে আপনি হরণ করতে পারেন না। যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও জানাজা করতে দেওয়া হয়নি ঢাকা শহরে, আমরা কথা বলেছি, আমি কথা বলেছি, আমার স্পষ্ট মনে আছে, আমি বিভিন্ন টকশোতেও কথা বলেছি। আমরা ওই সময় যখন কথা বলেছি মানবাধিকারের পক্ষে, এখনো কথা বলছি মানবাধিকারের পক্ষে। গোপালগঞ্জের মানুষও এই দেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার ভায়োলেশন কোনোভাবেই কোনো সভ্য সমাজ, গণতান্ত্রিক সমাজ, অন্ততপক্ষে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করে তারা সুস্পষ্টভাবে বলছে কোনোভাবেই কারো মানবাধিকার লঙ্ঘন ধন্যবাদ, করা আপনার ঠিক বক্তব্য নয়। একেবারেই পরিষ্কার। আমি মনি ভাই আপনার কাছে আসতে চাই, বাংলাদেশে বর্তমান যে বিদ্যমান রাজনৈতিক দল। ধন্যবাদ। আবারও আপনার সেই কনস্পাইরেসি থিওরিতে যেতে হচ্ছে। আপনি একদিকে বলছেন আমাদেরকে যে সহজ করে, দর্শকদেরকে সহজ করে বলতে হবে, তারা এই কনস্পাইরেসি থিওরি এগুলো তো বোঝে আপনি না। একদিকে বলছেন যে 8 অগাস্ট পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে, আওয়ামী লীগ বা ছাত্রলীগ চলে আসতে পারে। আমি মনে করি না, আমার কোনো অ্যানালাইসিস বলে না যে এখন তাদের আসার কোনো সম্ভাবনা আছে। যদিও বলা হচ্ছে যে একটি সভা হয়েছে বসুন্ধরার একটি মানে হলে, কোনো এক জায়গায় প্রায় 300 থেকে 400 ছাত্রলীগের কর্মী ছিল এবং মেজর পদমর্যাদার একজন সেনা অফিসার নাকি তাদেরকে ট্রেনিং দিয়েছেন কীভাবে করতে হবে। আমার এগুলো একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে এই মুহূর্তে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ এই রকম পজিশনে আছে বলে আমি মনে করি না। যদি হয় তাহলে ওই যে কনস্পাইরেসি থিওরিটা আমি আগেই ব্যাখ্যা করেছি, এগুলো শেখ হাসিনা ওয়াজেদ করতো যখন ক্ষমতায় ছিল। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোথা থেকে জঙ্গি নাটক বানিয়ে ফেলতো, কোথায় জঙ্গলের ভিতর থেকে মানুষ ধরে ফেলতো, কোথায় জামাতের কোন নেতা জঙ্গি কানেকশন পেয়ে যেত, ইত্যাদি ইত্যাদি হতো। এখন যদি সরকার যদি হয় এবং সরকার যদি এই ধরনের কোনো কনস্পাইরেসি থিওরি বা জঙ্গি নাটক সাজানো কিংবা আওয়ামী লীগের ফিরে আসার যে নাটক সাজানো, যদি তারা এই ধরনের স্যাবোটাজ করার কোনো ধরনের চেষ্টা করে, আবার আপনি দেখেন বলা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আসছে, সভা করেছে, কিন্তু জুলাই যোদ্ধাদের ব্যানারে আমি আপনার কথার সাথে একটু অ্যাড করি, মানে এটা একই সাথে তারেক রহমান সাহেব আজকে একটি বক্তব্যে বলেছেন, আজকে অথবা গতকালকে, আমি ঠিক তারিখটা মনে করতে পারছি না, যে আমাদের অনেকই কিন্তু স্বৈরাচারকে ফিরে আসতে সহায়তা করবে, এই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন। তো এটা এই বক্তব্য, এই ধরনের কাছাকাছি বক্তব্য তো বিএনপির পক্ষ থেকে আছে। আমি সেটাই তো বলতেছি, তার মানে কনস্পাইরেসি। আপনি শব্দটা আবারও বলছি, কারণটা হচ্ছে মানে এই কনস্পাইরেসিটা বিএনপির পক্ষ থেকে আছে, আমি সেটা বলতে চাচ্ছি। ওইদিকে বলা হচ্ছে ছাত্রলীগ যুবলীগেরা মিটিং করছে, তারা এসে ঢাকা শহর দখল করে ফেলবে, 8 অগাস্ট পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আবার শাহবাগে যারা জড়ো হচ্ছে জুলাই যোদ্ধার ব্যানারে, তার মানে তো হচ্ছে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের বিপক্ষ শক্তি যারা, তারাই তো ওই জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। আপনি খেয়াল করবেন কথাটা। তার মানে এই যে ওই যে মানে সরকারের উদ্দেশ্য এখন পর্যন্ত পরিষ্কার হয় না, কারণ কেন সরকার বারবার
নির্বাচনের তারিখের কথা যখন বলা হয় তারা সুস্পষ্ট করেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন 111-এর মতো পরিস্থিতি হতে পারে। তারেক রহমান সাহেবের কথা যেটা আপনি নিজেই বলছেন একটু আগে বলা হচ্ছে। তার মানে কেন রাজনীতিতে বা সরকারের মধ্যে তাদের কার্যক্রমের মধ্যে স্বচ্ছতা নেই? তারা কেন বিষয়টাকে এক ধরনের দুয়াশার মধ্যে রাখেন, মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করছেন? এটার উদ্দেশ্যটা কি? আপনার কাজটা কি? বিএনপি, আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পরিচ্ছন্ন রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে বিএনপি সুস্পষ্ট বলতেছে নির্বাচন হবে। আপনি জামাতের কথা দেখুন, একবার ডিসেম্বর, একবার ফেব্রুয়ারি, একবার এপ্রিল, একবার পিআর, একবার এইটা, একবার ওইটা, নানা ধরনের। বিএনপি তার সুস্পষ্টভাবে বলছে আপনি সংস্কার শেষ করুন, ঘোষণা করুন সংস্কার। এখন পিআর এর জন্য যে সংস্কারের যে কমিশন যে রিপোর্ট দিয়েছে এটাতে বলতেছে আরেক দল তারা ঘোষণা করবে না। ওই যে আজকে যে শাহবাগের কথা যেটা বলতেছেন সেখানে কি হচ্ছে, তারা বলতেছেন যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। ওকে, হোয়াট ইউ নিড টু ডু, ক্যান আই আস্ক ইউ জেন্টলি, আপনি যে সংস্কার হয়েছে আজকে দেখলাম যে কতটা 800 কতটা 21টা প্রস্তাবনার মধ্যে বিএনপি সবগুলোতে করছে 56টির ব্যাপারে সম্ভবত এক্স্যাক্টলি সংখ্যাটা প্লাস 56 অথবা 66, যাই হোক, যে এগুলা একমত হতে পারেনি বা আংশিক একমত হয়েছে। তাহলে হোয়াট ইউ নিড টু ডু, আপনি জুলাই সনদে ওই 56টাকে বা যে কটাতে একমত হয়নি আলাদা রাখেন। খেয়াল করুন, আপনি যেগুলোতে যে 800 কতটাতে একমত হয়েছেন আপনি স্বাক্ষর করুন, আর ওই 56টা নিয়ে আপনার কি করা উচিত, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি প্লেস করুন, জনগণের কাছে যান যে আমরা এই 56টার বিষয়ের ব্যাপারে এইভাবে চাচ্ছি, এই সংশোধন চাচ্ছি, এই রিফর্ম হলে আমরা মনে করি দেশ জাতি রাষ্ট্রের ভালো হবে। আপনি আপনাকে যদি জনগণ গ্রহণ করে, ওয়েল ইউ উইল ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট। আর যদি আপনার এই 56টার ব্যাপারে যেখানে বিএনপি বলছে আমরা আংশিকভাবে একমত বা আরো আলোচনার কথা যেখানে বিএনপি বলছে, বিএনপি তার ওই 56টা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যদি বিএনপিকে চায় তাহলে বিএনপি তার মানে হচ্ছে যেটা বলছে সেটাই সঠিক এবং পরবর্তী নির্বাচিত সরকার সেভাবেই পরিচালিত হবে। আমি শব্দটা আপনাকে শুরুতেই বলছিলাম, এমন কোনো কিছুতে কামড় দিবেন না বা চিবাতে যাবেন না যেটা আপনি হজম করতে পারেন না। কারণ একটা নির্বাচিত সরকার যারা ক্ষমতা আসবে তাদের দায়িত্ব আছে, তারা সরকার চালাবে, রাষ্ট্র চালাবে। মুজিবুল হক মনি।